হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে লম্ববৃত্তাকার চোঙ থেকে তোমাদের ওয়ান শট ভিডিও শুরু করছি। এর মধ্যে অনেক কিছু জিনিস হবে যা তোমরা জানো, আবার এমন কিছু জিনিস পাবে যা তোমরা জানো না। যার জন্য যেগুলো জানো মনে হবে সেগুলো তুমি 2x স্পিডে পার করবে, এবং যেগুলো সেরকম দরকার হবে সেগুলো তোমরা শর্টভাবে দেখে পার করবে। কিন্তু সামগ্রিকভাবে আমি যখন চ্যাপ্টারটা শেষ করবো তোমার নিঃসন্দেহে ধারণাটা স্ট্রং হয়ে যাবে। তার মধ্যে তুমি কি জানো, তুমি কি জানো না সেটা তোমরা দেখে নেবে। তাহলে গল্প না করে আমরা শুরু করছি লম্ববৃত্তাকার চোঙ। প্রথম বিষয়গুলো তোমরা নিশ্চয়ই সবাই জানবে, যেহেতু তোমরা দিতে চলেছো মাধ্যমিক। তাও একটু আমাকে আলোচনা করতেই হবে এগুলো, কারণ যখন আমি চ্যাপ্টারটা শুরু করছি সবার জন্যই হবে। তো এটা লম্ববৃত্তাকার চোঙ আমাদের কাছে। আমরা জানি এটা ব্যাসার্ধ, এটা ব্যাস, এবং এটা হলো ব্যাসার্ধ, এবং এটা হলো উচ্চতা। তাহলে আমরা যদি চ্যাপ্টারটাকে দেখি তো আমরা প্রথমে চোঙের পার্শ্বতল নিয়ে একটু আসবো। পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কিভাবে আসছে এগুলো বোঝাবার তো সময় নয় এখন, তোমরা আমার ধারণার ভিডিওতেই পাবে প্রথমে। কিন্তু যেগুলো আমার দরকার, আমাকে সেগুলো যেগুলো যে কোনো অঙ্কে সলভের জন্য তোমার দরকার হবে ধারণাটা, তার জন্য আসছি। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি যে এটা চোঙের পার্শ্বতল কোনটাকে বলে? চোঙের পার্শ্বতল হচ্ছে এই পোর্শনটা, এটা হচ্ছে চোঙের পার্শ্বতল। চোঙের দু রকমের ফর্মুলা তুমি পাবে ক্ষেত্রফলে, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা সমগ্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বুঝতে পারছো, এই পাঁচটাকে বোঝাবে। আর সমগ্রতলের ক্ষেত্রফল বলতে এই পাঁচটা, ওপরটা এবং নিচটা সবই বোঝায় সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি 2πr/h বর্গ একক পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে যদি তোমাকে এই দিকটি দরকার পড়ে তাহলে তুমি 2πr/h যাবে। যদি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বলে, সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে তোমাকে কি করতে হচ্ছে? চোঙের পার্শ্বতল কত? 2πr/h, তার সঙ্গে এই বৃত্তটা, এটা কি বটে? এটা একটা বৃত্ত বটে, কারণ চোঙের নিচটা আর উপরটা গোল, তাহলে এটা বৃত্ত আর এটা বৃত্ত। তার মানে 2πr/h পার্শ্বতলটা, তার সঙ্গে তোমার যোগ হচ্ছে নিচের বৃত্তাকার অংশটা, তার মানে πr², আর ওপরে বৃত্তাকার অংশটা, তার মানে πr²। অতএব তুমি যদি যোগ করো 2πr/h তার সঙ্গে দুটো πr², তার মানে 2 চলে গেল, পাই চলে গেল, আর চলে গেল, পড়ে রইল এখানে একটা h আর এখানে একটা r। তাই যদি সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা দেখো তাহলে তুমি কি পাচ্ছ? 2πr × r+h। তাহলে যদি তোমাকে সমগ্র তলটার ক্ষেত্রফল বার করতে বলে তাহলে নিশ্চয়ই তুমি 2πr × r+h এ যাবে। এরপর 2πr/h এর পর সমগ্রতলের ক্ষেত্রফল বার হওয়ার পর একটু আয়তনটা হয়ে যায়। তাহলে যদি ড্রামটায় কতটা জল আছে বোঝায়, বা এই চোঙটা কতটা পদার্থ দিয়ে তৈরি, তার মানে আমরা তার আয়তন পাবো। আচ্ছা, এটাকে আমি সারসংক্ষেপ লিখে নিই। 2πr × r+h হয়ে গেল। এইবারে এর আয়তনের ফর্মুলা আমরা জানি πr²h। কিভাবে এসছে না এসছে, ঘন একক, এগুলো পূর্বের বিষয় ছিল। 4 নম্বর বিষয় একটু আসি। মনে করো এবার ফাঁপার দিকে আসে না, ফাঁপাটা একবারে আমি ডিটেলসটা করে নিই সব কিছু। ফাঁপা চোঙের দুটো বৃত্ত দেখতে পাচ্ছ তুমি, একটা এটা একটা এটা। তাহলে ফাঁপা চোঙের এটা বাইরের ব্যাস, আর এইটা ছোট বৃত্ত, বাইরের বৃত্ত, এটা ছোট বৃত্ত, ভেতরের বৃত্ত, এটা ছোট ব্যাস, আর ছোট ব্যাস। তাহলে বাইরের যদি আমরা দেখি এটা, তাহলে এটা বড় আর ধরায়, আর ভেতরের এইখান থেকে এটাকে ভেতরের এইখান থেকে এটা হচ্ছে ছোট আর। তাহলে এটা বড় আর, এটা ছোট আর এটা তো আমরা জানি যে টোটালটা এটা h বটে। তাহলে যদি আমরা বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা বলি, বাইরে কতটা জায়গা জুড়ে আছে, তাহলে তুমি বড় বৃত্তটাকে ধরবে, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা
টু পাই আর এইচ। আর যদি ভেতরে পার্শ্বতলের ক্ষেত্রফল বলি তাহলে কি হবে, ভেতরের বৃত্তের পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে টু পাই ছোট আর এইচ। এবারে যদি আমি তোমাকে বলি যে বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রফল, এই জায়গাটা আর এই জায়গাটা মোট কতটা জায়গা, তাহলে নিশ্চয়ই তুমি দুটাকে যোগ করে দিবে। তাহলে টু পাই কমন চলে গেল আর এইচটাও কমন চলে গেল, পড়ে রইল বড় আর প্লাস ছোট আর। তাহলে যদি আমরা ফাঁপা চোঙ বলি, তার মানে যার ভেতরটা ফাঁপা, তার পার্শ্বতলের ক্ষেত্রফল মোট বলি, পার্শ্বতলের মোট ক্ষেত্রফল, তাহলে ফাঁপা চোঙের পার্শ্বতলের মোট ক্ষেত্রফল, পার্শ্বতলের মোট ক্ষেত্রফল ভেতরটার বাইরেটা, টু পাই এইচ ইন্টু আর প্লাস এইচ। কার করে মনে হতে পারে ফর্মুলাগুলো তো আমরা জানি, বেকারি সময় নষ্ট, কিন্তু না, একটু শুনে রাখো। এটা হলো পার্শ্বতল। এইবারে ফাঁপা চোঙে হলো এটা। এইবারে ফাঁপা চোঙের অনেক সময় কিছু কিছু অঙ্কে তুমি দেখবে যে একটা ফাঁপা চোঙ আছে এবং এই পাত্রটা ফাঁপা, রং করতে বললো, এই দিকটা ভেতরটা, আবার এটাও রং হবে এবং এটাও রং হবে। তাহলে সেক্ষেত্রে কোন ফর্মুলাটা যাবে, তাহলে ফাঁপা চোঙের যে সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলে সেটা, তার মানে ফাঁপা চোঙের সমগ্র তল, মানে ফাঁপা চোঙ মানে তো এমনিতে এই দিকটা হবে না, আর সমগ্র তল মানে বাকি যতটা তল আছে। তাহলে তল কি কি আছে ফাঁপা চোঙে, এই তলটা আছে, এই তলটা আছে, এই জায়গাটা ধরাচ্ছে আর এই জায়গাটাও ধরাচ্ছে, যেটা পার্শ্বতলের ছিল না। তাহলে তুমি কি করবে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই দুটো তো থাকছেই, ভেতরেরটা আর বাইরেরটা, তার মানে এই দুটো ক্ষেত্রফল থাকছেই। এর সঙ্গে তোমার আরো কি কি যোগ হচ্ছে, এই দুটোর সঙ্গে তোমার যোগ হচ্ছে আরো এইটুকু অংশ আর এইটুকু অংশ। তো এই অংশটা তুমি কি করে পাবে, বড় বৃত্ত থেকে ছোট বৃত্তটাকে মাইনাস করতে হবে, তাহলে এই ক্ষেত্রফলটা পাবে। বুঝতে পারছো, এইটুকু অংশের ক্ষেত্রফল তুমি কি করে পাবে, বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত ভেতরটাকে মাইনাস করতে হবে। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, তাহলে এর সঙ্গে বড় পাই আর স্কোয়ার থেকে ভেতরে ছোট পাই আর স্কোয়ারটা বাদ দিয়ে দেবে, মাইনাস ছোট পাই আর স্কোয়ার বাদ দিব। এবং বড় পাই আর স্কোয়ার থেকে ছোট পাই আর স্কোয়ারটা মাইনাস করলে এটা পড়ে থাকবে। আর এটা কবার আছে, একবার আছে, আর একবার আছে, দুবার আছে। তার মানে এটা যাই হোক না কেন এটা 2 ইন্টু হবে। এইবার এটাকে তুমি কমন তমান নিয়ে ছোট করে নেবে। তো মূল ফর্মুলাটা কি দাঁড়াবে তাহলে, তাহলে আমরা 5 নম্বর ফর্মুলায় যাব। ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, এটাকে সলভ করে যদি তুমি না লিখো তাহলে তুমি এটা পাবে, টু পাই ইন্টু আর প্লাস এইচ ইন্টু আর প্লাস আর ইন্টু আর এইচ প্লাস আর মাইনাস আর, এইটা এটা এটা বর্গ একক। তাহলে তুমি খেয়াল রাখবে, যদি কোনো প্রশ্নে তোমাকে সমগ্র তল বলে ফাঁপার, তার মানে এই দিকটা থাকবে, এই দিকটা থাকবে, এইটা থাকবে আর এইটা থাকবে, তাহলে তোমাকে এই ফর্মুলায় বসাতে হবে। এটাকে আমি কনজাস্টেড করে দিয়েছি, ছোট করে দিয়েছি না। আর শেষ আর একটা ফর্মুলা আমাদের দরকার পড়বে 6 নম্বর, সেটা হচ্ছে এই ফাঁপা চোঙেরই আয়তন। এইটুকুর জন্য আর রসতা কেন, ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা চোঙের আয়তনের কি ফর্মুলা, ফাঁপা চোঙের আয়তন বলতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটা কতটা জায়গা জুড়ে আছে, কি করে বার করবে, আগে পুরো জায়গাটা দেখে নেবো কতটা জায়গা জুড়ে আছে, আর তারপরে যে ভেতরে যে চোঙটা আছে, মনে করো ফাঁপা যে আকারটা হবে সেটাকে মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যাবে ফাঁপা চোঙের আয়তন। তারপরে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা হবে, বাইরের আয়তনের পুরো আয়তনটা হলো পাই বড় আর স্কোয়ার এইচ, তার থেকে ভেতরের আয়তনটাকে মাইনাস করে দেবো, ভেতরের পাইপটা যেটা ফাঁপা আছে, পাই ছোট আর স্কোয়ার এইচ, তার মানে পাই এইচ কমন চলে গেল, পড়ে রইল বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। তার মানে ফাঁপা চোঙের ফর্মুলা হয়ে গেল পাই এইচ ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এটা হয়ে গেল পুরো বিষয়টার ফর্মুলা যা যা তোমাদের আছে। এবার আমি আসছি বিভিন্ন ধরনের প্রশ্নে। চলে আসছে প্রথম প্রশ্ন, আমরা 2017 প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে
একটি ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার, উচ্চতা দিয়েছে 21 মিটার, তাহলে পাত্রটা সমগ্র তাহলে ক্ষেত্রফল কত? তোমাকে সবসময় স্টেপ বাই স্টেপ ভাবতে হবে, তুমি নিজেও ভেবে দেখে নাও, যে পারবে নিশ্চয়ই পারবে অনেকে। তাহলে চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল দিয়েছে, তোমার পরিমিতির অঙ্কের নিয়মই হলো, পরিমিতির অঙ্কের মানেই হলো যে মানটা দিবে তার যদি তুমি কোনো ফর্মুলা জানো অবশ্যই তুমি আগে পুট আপ করবে। তাহলে চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল যদি দিয়েছে 616, তাহলে আর উচ্চতা কত দিয়েছে 21, তাহলে এ উচ্চতা দিয়ে দিয়েছে 21 মিটার আর ভূমির ক্ষেত্রফল দিয়েছে, ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার। এবার ভূমির ক্ষেত্রফল নিচে তুমি কি করবে? ভূমির ক্ষেত্রফল ফর্মুলা বসাও। ভূমির ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে চোঙের ভূমি, তার মানে চোঙের ভূমিটা কেমন? বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল যা, ভূমির ক্ষেত্রফল তার পাই আর স্কোয়ার 616। এটার থেকে তুমি ট্রান্সফার করে 22/7 ট্রান্সফার হয়ে যাবে, 22/7, তারপর তুমি স্কোয়ার ট্রান্সফার করো, আর পেয়ে যাবে, রুট হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে তুমি আর পেয়ে যাচ্ছ। যদি তুমি আর পেয়ে যাও, আর এখানে কি দিয়েছে? এইচ দিয়েছে, তুমি আর আর এইচ দুটোই পেয়ে গেলে। এইবারে পাত্রটা সমগ্র তলের ক্ষেত্রফল করেছে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা পাত্রের কি হয়? পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু আর প্লাস এইচ। এবারে তুমি আর এর জায়গায় আর এর মান বসাও, এইচ এর জায়গায় এইচ এর মান বসাও, যা পাবে তুমি উত্তর পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার আছে, নিজেরা সলভ করবে এটা। আসি 2 নম্বর। তা সত্ত্বেও যদি কোনো সলভে অসুবিধা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি সেগুলোকে ক্লিয়ার করবো তারপরে, কিন্তু প্রথম ফার্স্ট অ্যাপ্রোচটা তোমার দিক থেকে হতে হবে। 2 নম্বর 2013 প্রশ্ন একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1320 বর্গ সেমি, চোঙটির ভূমির ব্যাস 14 সেমি, এর উচ্চতা কত? তাহলে প্রথম স্টেপ তুমি দেখো কি কি দিয়েছে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে 1320, আর ব্যাস দিয়েছে 14, এর থেকে উচ্চতা বার করতে বলেছে। তোমার নিয়মেই যে যার মান দিয়েছে তার ফর্মুলা যদি জানি, নিশ্চয়ই বক্রতলের ক্ষেত্রফল জানি, তাহলে আগে ব্যাসটাকে, ছোট জিনিসগুলোকে আগে লিখে নেবো, যেমন এইচটাকে আগে লিখে নিলাম। ব্যাস দিয়েছে, ব্যাস হয়ে গেল 14 সেমি, এত ব্যাসার্ধ হয়ে গেল 14/2 7 সেমি, আর বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, এত বক্রতলের ক্ষেত্রফল, এটা তোমরা সলভ করবে সবই এত। এইবার বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা, চোঙের বক্রতলের ক্ষেত্রফল লেখা আছে এখানে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, তাহলে এইদিকে নিচে তুমি ফর্মুলা লিখলে 2πr/h সমান 1320। এখান থেকে তুমি আর এর মান জানো, তাহলে 2π/22 আর এর জায়গায় হয়ে গেল 7 আর h সমান 1320। সব কিছু ট্রান্সফার করো, এইচ পেয়ে গেলে, ওইটাই বার করতে বলেছে। এই ছিল কোয়েশ্চেন। চলে আসছে পরের প্রশ্ন। আমরা আসছি পরের প্রশ্ন। 2014 প্রশ্নটা দেখো কেমন ছিল। একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত 3:1, চোঙটির আয়তন 1029 পাই ঘন সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তুমি স্টেপ বাই স্টেপ ভাবো। প্রথমে চোঙের উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত দিয়েছে, তুমি দেখো উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর তার অনুপাত, আয়তনও দিয়ে দিয়েছে। এইবারে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথম স্টেপটা আমরা প্রথমে করি, যে চোঙের উচ্চতা, আমি একটু সংক্ষেপে লিখছি ভাষাটা, আর ব্যাসার্ধের অনুপাত 3:1 সলভ তোমরা করবে। এবারে অনুপাত থেকে আলাদা করে নিতে হয়, অনুপাত রেখে তার অঙ্ক হবে না, অনুপাতকে আলাদা করো। এতএব যদি অনুপাত আলাদা করি তাহলে এইচ কত হবে? এটা ধ্রুবক গুণ করে দাও, মনে করো 3x ঘন সেমি আছে, তার মানে সেমি, আর আর কত হবে? 1x মানে x সেমি, তাহলে এইচ হলো 3x সেমি, আর হচ্ছে 1x সেমি বা x সেমি। আর এইচ তুমি কিছু একটা পেয়ে গেছো। এইবারে তোমাকে দ্বিতীয় স্টেপটার জন্য আয়তন দিয়েছে এত, দ্বিতীয় স্টেপটা শুরু করি। আয়তন, আয়তন হচ্ছে 1029 পাই। নিঃসন্দেহে তুমি বুঝতেই পারছো, আয়তন যখন দিয়েছে আয়তনের ফর্মুলা পুট আপ করবো। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা, আয়তনের ফর্মুলা হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ সমান 1029 পাই। এবার মানগুলো বসাও আর এইচ এর জায়গায়, পাই পাই কেটে গেল, আর আর এর জায়গায় মান বসছে এক্স তার স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় মান বসছে 3x ইজ ইকুয়াল টু 1029। এক্স দুটো আর একটা এক্স তিনটা, আর এটা নিচে নেমে গেল, একটু কাটাকাটি করে নাও, 3 3 9 1, 3 4 12, 3 3 9, এক্স কিউব সমান হয়ে গেল 343। এক্স এর মান কত হবে?
এটা যখন কিউব আছে একেও কিউব করে দিবে, তাহলে 434 343 সরি 343 7 দ্বারা যাবে, 3 7 4 7 28 5 7 35 4 7 28 7 9 63 7 7 49 তিনটা 7, তার মানে কিউব হবে 7 কিউব। এতএব তুমি এখান থেকে কিউব কিউব কেটে গেল, x সমান 7 পেয়ে গেলে। এবার x যদি পেয়ে গেলে এতএব তুমি h ও পেয়ে গেলে, 3x মান বসাও, 3 × 7 21, আর আরও তুমি পেয়ে গেলে x, তার মানে 7। এবারে তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসাও, 2πr × r + h, তার h এর মান বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। চলে আসছি পরের প্রশ্ন। উত্তর আমি রেডি করে দিলাম এখানে, এর উত্তরটা 1232 হবে, তোমরা নিজেরা করবে, মিলিয়ে নেবে। প্রত্যেকটার উত্তর আমি পাশে লিখে দিচ্ছি, 6.468 এর উত্তরটা এটা হবে। এরপর ঢাকনাবিহীন একটি, এটা 2018 প্রশ্ন, ঢাকনাবিহীন একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, ভূমির ব্যাসার্ধ 7 সেমি হলে তাতে কত লিটার জল ধরবে? কত জল ধরবে মানে তো আয়তন বার করতে বলেছে, আয়তন মানেই আমার পাই আর স্কোয়ার এইচ, আর এইচ দুটোই দরকার। কি কি দিয়েছে দেখা যায়। তাহলে ঢাকনাবিহীন একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল চোঙাকৃতি, তাহলে নিশ্চয়ই তার ফর্মুলা লিখবে, কিন্তু দেখে নেবে ছবিটা চেহারাটা কেমন। এটা বলেছে ঢাকনাবিহীন একটা চোঙাকৃতি পাত্র, তাহলে ঢাকনাবিহীন চোঙাকৃতি পাত্রে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তোমাকে 2002 স্কোয়ার সেন্টিমিটার। এখন ঢাকনাবিহীন চোঙাকৃতি পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি হবে? ঢাকনাটা নাই, তার মানে পার্শ্বতল আছে, নিচটা আছে, আর উপরটা নাই। তাহলে তুমি দুটো কাজ করতে পারো, হয় পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে নিচটা যোগ করে দাও, তাহলে ঢাকনা বাদ দিয়ে হয়ে গেল, আর নাহলে সমগ্রতল থেকে উপর একটাকে বৃত্তকে মাইনাস করে দাও, যা করবে। তাহলে যদি একমুখ খোলা হয় তাহলে মাথায় রাখবে কথাটা, তাহলে আমরা পার্শ্বতলটা 2πrh, তার সঙ্গে নিচটা আছে, তার মানে πr² যোগ করব, তাহলে আমি ঢাকনাবিহীন চোঙাকৃতি পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফলটা পাবো। কারণ ঢাকনা নাই মানে একটা πr² বাদ যাবে, সমান এটা হয়ে গেল 2002। এইবার এটাকে সলভ করবে, পাই কমন চলে গেল, দুটো আর কমন চলে যাচ্ছে, পাই গেল, আর গেল, পড়লো 2h প্লাস আর। এটা আর কি দিয়েছে তুমি দেখো, ভূমির ব্যাসার্ধ দিয়েছে 7, তাহলে ভূমির ব্যাসার্ধ যদি 7 দেয়, তার মানে এখানে দিয়ে দিয়েছে 7 সেমি, তার মানে এখানে পাই তো 22 এর 7 হলোই, আর দিয়েছে 7, 2h প্লাস এখানেও 7, এটা। এবার তুমি এটাকে সলভ করো, সলভ করে তুমি কি পাচ্ছ, তুমি একে একে ট্রান্সফার করবে, 7 7 তো চলে গেল, এটা তোমার নিজের ব্যাপার। এবারে 2h সমান 2h প্লাস 7 সমান এটা নিচে এটা নেমে যাবে বাই 22, এবং এটা 7টাকে ট্রান্সফার করে দেবে, তারপর 2টাকে ট্রান্সফার করো, তুমি h পেয়ে যাবে এখান থেকে, বুঝতে পারছো? এবার প্রশ্ন হচ্ছে তাতে কত লিটার জল ধরবে। এবারে জল ধরার জন্য তোমাকে কি করতে হবে, যদি তুমি h পেয়ে যাও, তাহলে যদি তুমি h পেয়ে যাও, এখান থেকে তুমি h পেয়ে যাচ্ছ, তাহলে আয়তন বার করবে, আয়তন হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ, কত লিটার জল ধরবে মানে নিশ্চয়ই তার আয়তন πr²h, তুমি আরও জানো 7, আর এইচও জানো, এখান থেকে পেয়ে যাচ্ছ, মান বসাবে, উত্তর পেয়ে যাবে। ওর উত্তর হবে 6.468 লিটার। এখানে আর একটা কথা বলে রাখি, সরি, আরেকটা জিনিস আলোচনা হয়নি যেটা এখনো, সেটা হচ্ছে যে এটা বর্গ সেমি দিয়েছে এবং তোমাকে উত্তরটা লিটারে বার করতে বলেছে, সেটা তুমি কি করবে। তাহলে আমাদের আর দিয়েছে, আমি একটু বলে নিই, এখানে আর দিয়েছে 7 সেমি। যখন তোমাকে লিটার বলবে তুমি জানবে লিটার মানে হলো ঘন ডেসিমি, ঘন ডেসিমি, তার মানে সেন্টিমিটারকে তুমি ডেসিমিটার করে নাও, তাহলেই যা উত্তর বেরোবে আয়তনে সেটা হবে লিটার।
তাহলে সেন্টিমিটারকে ডেসিমিটার, ডেসি সেন্টি ভেবে নাও, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, আছো কোথায় সেন্টি, যাবে কোথায় ডেসি, এক ঘর সামনে, দশমিক এক ঘর এগিয়ে যাবে। তাহলে এক ঘর যদি সেন্টিমিটার আগে ডেসিমিটার হয় তাহলে দশমিক কোথাও নয় মানে শেষে আছে, এক ঘর আগে এক ঘর মানে এটা এত ডেসিমি। তাহলে 7 সেন্টিমিটারকে 0.7 ডেসিমিটার করে নিলে, আর এখান থেকে এইচ তোমার যেটা বেরোবে সেটাও তোমার সেন্টিমিটার বেরোবে, সেটাকেও তুমি ডেসিমিটার করে নেবে। ডেসিমিটার করে এইবারে তুমি আয়তন বার করবে। আয়তনে যখন তুমি ডেসিমিটারে বসাবে তখন অটোমেটিক্যালি তার উত্তরটা লিটারেই বেরোবে। ক্লিয়ার আছে? তার উত্তরটা এটা বেরোবে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5 নম্বরে। এটা একটা জনপ্রিয় অঙ্ক আমাদের, তোমার টেক্সটও করেছো নিঃসন্দেহে, তাও অনেকের এটা একটু ডাউট থাকে কোথাও। 9 মিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি পাত্র জলপূর্ণ আছে। তাহলে একটা চোঙাকৃতি পাত্র, এটা জলপূর্ণ আছে, উচ্চতা 9 মিটার, 9 মিটার উচ্চতা, জলপূর্ণ আছে। যদি 6 সেমি ব্যাসের একটা পাইপ দিয়ে এখান থেকে একটা পাইপ বার হচ্ছে, এর ব্যাসটা হচ্ছে 6 সেমি, 6 সেন্টিমিটার ব্যাসের একটা পাইপ, 6 সেমি ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল পার হচ্ছে। এর মিনিটে 225 মিটার, 225 মিটার পার মিনিট ওই স্পিডে জল বেরোচ্ছে। তাহলে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। পুরো জলটা বেরিয়ে যেতে 36 মিনিট সময় নিচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে পাত্রটার ব্যাস কত, যেটা দেয় নাই সেইটা, এই ব্যাসটা কত হবে। তো আমি একটু বলে নিই ব্যাপারটা। পাত্রটা যারা জানো তারা স্কিপ করতে পারে জায়গাটা। তো পাত্রটা যতটা জল আছে ততটা জলই বাইরে বেরিয়ে যাবে, এটাই কথা আছে। এইবারে প্রথমে তুমি দেখে নাও পাত্রে কতটা জল আছে সবার আগে, তারপর আমরা পাইপের ব্যাপারটা আসছি। তাহলে পাত্রে কতটা জল আছে যেটা বেরোবে, পাত্রটার কি কি দিয়েছে তুমি দেখো, লম্ব বৃত্তাকার চোঙাকৃতি, কি বিষয় সেটা সবসময় লিখবে। তাহলে পাত্রটির উচ্চতা বলে দিয়েছে 9 মিটার, লক্ষ্য করো পাত্রটির উচ্চতা 9 মিটার। এইবারে ব্যাস তো বলনি, অতএব ব্যাসার্ধ ধরে নাও, ব্যাসার্ধ ধরে নাও আর মিটার, ব্যাসার্ধ আর মিটার ধরে নিলাম। অতএব আয়তন কত, আয়তন মানে হয়ে গেল যে তোমার কতটা জল ধরায়। আয়তনের ফর্মুলায় পাই আর স্কোয়ার এইচ, আয়তনের ফর্মুলায় পাই আর স্কোয়ার এইচ, পায়ের জায়গায় রইল আর স্কোয়ার ইন্টু এইচ হয়ে গেল 9, যা বেরোবে ঘন মিটার। তোমার একটা জিনিস মাথায় যেন থাকে যে এটা হয়ে গেল তোমার আয়তন, তার মানে ট্যাঙ্কটায় কতটা জল আছে, যদিও আমরা আরটা জানি না, কিন্তু ট্যাঙ্কটায় জল এতটা আছে। এর কাজ শেষ, ট্যাঙ্কের আয়তন বার করে ছেড়ে দাও। এবারে তুমি পাইপের ব্যাপারটা আসো, যেটার জন্য আমি বোঝানোর জন্য আমি এলাম আর কি। যে পাইপের ক্ষেত্রে তুমি দেখবে যে পাইপের ব্যাসার্ধ দিতে পারে, পাইপের গতিবেগ দিতে পারে। এই যে 225 মিটার বেগে জল প্রবাহিত হচ্ছে, এইটা কি বটে, এইটা হচ্ছে পাইপে জলের স্পিডটা। জলের স্পিডটা আসলে কি বটে তুমি জানবে, জলের স্পিডটা আসলে ওর এইচ, ওর উচ্চতা পাইপটা। এবার এটা দুটো ব্যাপার আছে, পাইপটার যেটা তোমাকে এইবারে তুমি স্টেপটা কি শুরু করবে না, যদি বলে মিনিটে কত জল বেগে বেরোচ্ছে, তার মানে 1 মিনিটে কতটা জল প্রবাহিত হয় বার করবে। যদি প্রশ্ন দেয় সেকেন্ডে এত মিটার বেগে জল প্রবাহিত হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কতটা জল বার হচ্ছে লিখবো। তাহলে যেহেতু মিনিট দিয়েছে আমরা এখানে কি লিখবো, যে 1 মিনিটে জল প্রবাহিত হয়, 1 মিনিটে জল প্রবাহিত হয়, কতটা জল প্রবাহিত হয়, 1 মিনিটে জল কতটা প্রবাহিত হয় পাইপে, সেটা ফর্মুলা কি হবে, ফর্মুলা তোমার ওই পাই আর স্কোয়ার এইচই হবে। তার কারণ যে পাইপটা আসলে কি পড়ে, লম্ব বৃত্তাকার চোঙ। পাইপটাও যদি দেখো এটা লম্বা বেশি এই যা, কিন্তু এটা লম্ব বৃত্তাকার চোঙ, এরও মুখটা গোল এবং এটা হাইট, এটা এইচ, এটা ব্যাসার্ধ আছে সবই। তাহলে 1 মিনিটে কতটা জল প্রবাহিত হয় তুমি এরপরে লিখবে, এটা কিন্তু পাই আর স্কোয়ার এইচ এর ফর্মুলায় যাবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে পাইটা পাই বটে, আরটা তোমাকে যদি দিয়ে দেয় ভালো জিনিস, যেমন বলেছে 6 সেমি ব্যাসের একটা পাইপ, 6 সেমি ব্যাস বলেছে, তাহলে ব্যাসটা সেমি বলেছে, এতে
পাইপের ব্যাস বলে দিয়েছে 6 সেমি। তুমি খেয়াল করবে ব্যাসার্ধ বার করতে হবে। এত ব্যাসার্ধ হচ্ছে 6/2 3 সেমি। কিন্তু যেহেতু গতিবেগটা মিটারে আছে তাই আমি কিন্তু সেমিকে মিটার করব। 3 সেমি সমান কত মিটার হবে? ছকটা ভেবে নাও, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। মিটার, ডেসি, সেন্টি। আছো কোথায়? সেন্টি। যাবে কোথায়? মিটার। 1 ঘর 2 ঘর, 2 ঘর এগোবে, 2 ঘর এগোবে। তাহলে 3-এ 2 ঘর কি এগোবে? দশমিক এগোবে। এখানে তো দশমিক নাই, তার মানে কোথায় আছে? দশমিক শেষে আছে। তাহলে যখনই সেন্টিমিটার থেকে মিটারে যাব 2 ঘর দশমিক এগাও। এখানে ছিল 1 ঘর, আর একটা ঘরের জন্য একটা শূন্য, এত মিটার। তাহলে সেন্টিমিটারটা মিটার হয়ে গেল। এত পাই আর স্কোয়ার। আর স্কোয়ারের জায়গায় 3 ডেসিমিল তুলে দিবে, 100 তার স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত? এইচটাই হচ্ছে এই গতিবেগটা। যেটা বলবে গতিবেগ সেটাই তুমি জানবে এইচ। কিন্তু পাইপের উচ্চতা বলে তুমি ভাষাটা লিখতে পারবে না। পাইপের ব্যাসার্ধ লেখা চলে, কিন্তু পাইপের উচ্চতা 225 এটা লেখা চলে না। কারণ পাইপের উচ্চতা বলে কিছু হয় না, এটা জলের গতিবেগটা। বসবে এইচ এর জায়গায়, 225টা এইচ এর জায়গাতেই বসবে। তাহলে আমি আরেকবার মনে করে নিই। প্রথমে ট্যাঙ্কের আয়তন বার করলে কতটা জল আছে। এইবার তুমি পাইপটা এসছো। পাইপের ক্ষেত্রে সবসময় 1 মিনিটে কতটা জল প্রবাহিত হয়, ফর্মুলা সেই পাই আর স্কোয়ার এইচ। পাই পাইয়ের জায়গায় আর ব্যাস দিলে ব্যাসার্ধ করে নেবে, আর এইচ হবে ওর যেটা জলের স্পিড সেটা। এখান থেকে তোমার আয়তন পেয়ে যাবে। এটা কিছুটা বেরোবে এত ঘন মিটার। এইবারে 1 মিনিটে জল প্রবাহিত হয়, ও যে আয়তন বেরোবে সেটা 1 মিনিটে। আর কত মিনিটে ট্যাঙ্কারটা খালি হচ্ছে? 36 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি এতটা জল প্রবাহিত হয়, এত 36 মিনিটে জল প্রবাহিত হয়, যা বেরোচ্ছে এখানে তার সঙ্গে কি হবে? 36 গুণ হবে ঘনমিটার। এইবার 36 মিনিটে যতটা জল প্রবাহিত হচ্ছে, কতটা জল প্রবাহিত হচ্ছে? পুরো ট্যাঙ্কারটা খালি হয়ে যাচ্ছে। পুরো ট্যাঙ্কারে কত জল আছে? পুরো ট্যাঙ্কারের আয়তন যেটা বার করে গেছো সেইটা। তার মানে আসলে 36 মিনিটে যতটা জল খালি হচ্ছে আর পুরো ট্যাঙ্কারের আয়তন দুটোই সমান, কারণ পুরোটা খালি হয়ে যাচ্ছে। এত শর্তানুসারে এই যে ট্যাঙ্কারের আয়তন যেটা তুমি বার করে রেখেছো, শর্তানুসারে লিখবে। শর্তানুসারে পাই আর স্কোয়ার এই 9 সমান এইখানে যেটা তুমি পেয়েছো সেইটা ঘন সেমি। এইটা হয়ে গেল শর্তানুসারে। এইবারে এটাকে ট্রান্সফার করো, তুমি আর পেয়ে যাবে। আর যদি পেয়ে যাও, আর তো তুমি কিছু পাবেই। তারপরে ব্যাস বলেছে, তাহলে ব্যাস বার করো। ব্যাস বার করার জন্য 2 ইন্টু আর হয়ে যাবে ফর্মুলা। ব্যাসার থেকে 2 গুণ করলে ব্যাস, বাস যা হবে সেটা উত্তর। চাইলে মিটারকে সেন্টিমিটার করে নেবে। উত্তরটা 108 সেন্টিমিটার আছে। তোমার ইচ্ছে, তবে কোথাও বাধ্য না। তুমি মিটার রাখতে পারো, তুমি সেন্টিমিটার রাখতে পারো। পরের প্রশ্ন আসছে। চলে আসি 6 প্রশ্ন। প্রশ্নটা একটু দেখে নাও। একটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস 16 সেমি দিয়েছে, অন্তর্ব্যাস 12 সেমি দিয়েছে। চোঙটার উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যে কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? উত্তর 160 হবে। তো একটু নিয়মটা দেখে নেওয়া যাক। তোমরা অনেকে বুঝতেই পারছো। একটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ, এই হলো লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ। এর বহির্ব্যাস দিয়ে দিয়েছে, বাইরের ব্যাস 16 সেমি আর ভেতরের ব্যাস দিয়েছে 12 সেমি, আর উচ্চতা দিয়ে দিয়েছে 36 সেমি। এবার চোঙটাকে গলিয়ে 2 সেমি ব্যাস বিশিষ্ট, এটাকে গলিয়ে 2 সেমি ব্যাস বিশিষ্ট, এটাও নিরেট চোঙ তৈরি করছে। এবারে 2 সেমি ব্যাস বিশিষ্ট, এটাকে গলিয়ে 2 সেমি ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দীর্ঘ, হাইটটা হচ্ছে 6 সেমি দীর্ঘ। কতগুলো নিরেট চোঙ তৈরি হবে? এইগুলো কটা তৈরি হবে? তুমি কি করে বার করবে? এই একটা ফাঁপা চোঙ আছে, এটাকে গলিয়ে এইরকম ছোট ছোট কটা নিরেট চোঙ তৈরি হবে। তোমার কাছে প্রশ্ন, তুমি কি করবে? প্রথমত আমি দেখব
এইটা যেহেতু গোলাবার প্রশ্ন, যে কোনো গোলাবার প্রশ্ন যদি আসে তুমি জানবে আয়তনের কাজ বটে। কারণ এটাই কতটা যদি লোহা হয় মনে করো, এটাই যতটা লোহা আছে সেই লোহাটাকে গলিয়ে এইরকম তুমি পাত্র তৈরি করবে। এইবারে যদি তুমি এর আয়তন বার করো তাহলে এটাই কতটা লোহা আছে পাবে, আর যদি তুমি এই ছোটটার আয়তন বার করো এই ছোটটায় কতটা লোহা আছে পেয়ে যাবে। এইবারে এইটা গলিয়ে এটা কটা তৈরি হবে তুমি কি করে পাবে? এর আয়তন মনে করো 10 কেজি আর এর আয়তন মনে করো হলো 2 কেজি, যদিও আয়তন কেজি নয়, আমি জাস্ট বোঝাবার জন্য বলছি। এর আয়তন মনে করে এটার লোহা আছে মনে করো 10 কেজি আর এটার লোহা আছে মনে করো 2 কেজি, তাহলে এরকম কটা গোলক তৈরি হবে, কটা চোঙ তৈরি হবে? 5টা। তুমি কি করে বুঝতে পারছো? 10কে মনে মনে 2 দিয়ে ভাগ করে নিচ্ছ, 5 দুগুণে 10। তাহলে আসলে কি করতে হচ্ছে, এর আয়তন বার করো, এর আয়তন বার করো, তারপর তাকে ভাগ করে দাও, তুমি সরাসরি উত্তরটা পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক খুব সংক্ষেপে। তাহলে প্রথমে আমরা ফাঁপা চোঙের দিয়ে দিয়েছে, ফাঁপা চোঙের বহির্ব্যাস মানে বড়ডি 16 সেমি, এতএব এর থেকে বড় আর পাবে 8 সেমি। আবার অন্তর্ব্যাস দিয়েছে মানে ছোটটা দিয়েছে 12 সেমি, এতএব ছোট আর পাবে 6 সেমি। আর উচ্চতা বলে দিয়েছে 36 সেমি, এতএব তার আয়তন ফাঁপা চোঙের আয়তন, এ দেখো এখানে আছে ফাঁপা চোঙের আয়তন পাই এইচ ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। ফাঁপা চোঙের আয়তন ভেতরটা নাই, তার আয়তন ঠিক ফর্মুলা বসাবে। এখানে তুমি পাই পেয়েছো, এইচও পেয়েছো, আর বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, নাহলে যোগ বিয়োগ করে যা করে করে নেবে, আয়তন পেয়ে যাবে যা বেরোবে। এইবারে তুমি এর আয়তন বার করবে, ছোট নিরেট চোঙ, নিরেট চোঙের কি দিয়েছে, এর ব্যাস দিয়ে দিয়েছে 2 সেমি আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এইচ 6 সেমি, এতএব আয়তন এটা বলেছি কিন্তু যেটা নিরেট, তার মানে তোমার আয়তন কিন্তু পাই আর স্কোয়ার এইচই যাবে। এ তো পাই বসলো, আর এর মান এখান থেকে আর বার করে নাও, 1 সেমি পাই আর স্কোয়ার এইচ যা বেরোবে। এইবারে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে নয়, অতএব চোঙের সংখ্যা কি করে বার করবে, কটা চোঙ তৈরি হবে, এর আয়তন বাই এর আয়তন, বড় চোঙের ফাঁপা চোঙের আয়তন বাই ছোট চোঙের আয়তন, তাহলে যেটা তুমি পেয়ে যাবে এটা বাই এটা করে আয়তন পেয়ে যাবে, 168টা হবে। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 7 প্রশ্ন। একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার নলের বহির্ব্যাসার্ধ 5 সেমি, অন্তর্ব্যাসার্ধ 4 সেমি, নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটার দৈর্ঘ্য কত? 2000 সালের প্রশ্ন, 2020 সালের প্রশ্ন, উত্তর 20 সেমি দেওয়া আছে, মানে হবে আর কি। দেখা যাক প্রশ্নটা কি হচ্ছে। একটা লম্ববৃত্তাকার ফাঁপা, তোমরা পজ করে অবশ্যই আগে দেখে নেবে নিজেরা পাচ্ছ কিনা, তবেই আমারটা বুঝবে, অন্তত আগে নিজে দেখে নেবে তারপরে বুঝবে। একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি নলের বহির্ব্যাস আর অন্তর্ব্যাস, তাহলে ফাঁপা চোঙাকৃতি নল, ফাঁপা চোঙাকৃতি নল বটে। তাহলে ফাঁপা চোঙাকৃতি নলের আমি সংক্ষেপে লিখছি, বহির্ব্যাস বলেছে, বাইরের ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ সরি, তার মানে বড় আর 5 সেমি আর ছোট আর 4 সেমি, দুটো দিয়ে দিয়েছে। আর এর সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে এটা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি। প্রথম কাজ কি হবে, ফর্মুলা লিখে বুঝতেই পারছো, সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা দেখো কি আছে, ফাঁপা বটে এটা, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে 2 পাই বড় আর প্লাস ছোট আর ইন্টু এইচ প্লাস বড় আর মাইনাস ছোট আর, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে, এটা হলো 1188 বর্গমিটার। এইবারে তুমি আর দুটোর মান তো জানো, 2 পাই
বড় আর প্লাস ছোট আর এইচ প্লাস বড় আর মাইনাস ছোট আর 1188, এটাকে ট্রান্সফার করে দেবো, এটা হয়ে গেল 5 আর 4 9, তাহলে পুরোটাকে ট্রান্সফার করে দিচ্ছি, এইচ প্লাস 4 5 1, আর এদিকে ট্রান্সফারে কে কে যাবে, 7 যাবে নিচেরটা উপরে, উপরে 2 22 ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাবে, আর 5 আর 4 যোগ করলে 9 উপরে যাবে, বাকি কাটাকাটি করবে, 1 ট্রান্সফার করবে, জলের মতন দৈর্ঘ্য এইচ পেয়ে যাবে, অতএব এই যেটা পাবে সেটাই উত্তর হবে। 20 পাবে, আমি বলে দিচ্ছি, দেখে নেবে। চলে আসছি পরের প্রশ্ন। একটা তারের প্রস্থচ্ছেদের ব্যাস, একটা তারের প্রস্থচ্ছেদের ব্যাস, মনে করেন এটা তার, মনে করেন কিছু নেই, ব্যাস 50% কমানো হলো, একটা তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে হলে, আয়তন কিন্তু সেম থাকবে, তারটার দৈর্ঘ্য কত বাড়াতে হবে। আবার একবার কথা বলি, একটা তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমাচ্ছ, মনে করো এই একটা তার, মোটা তার ছিল, এখন ব্যাস কিছু তো ছিল, যাই হোক কিছু ছিল 5 10, আয়তন তাহলে নিশ্চয় তার কিছু আয়তন বটে, এইবারে আয়তনটা অপরিবর্তিত রাখতে চাইছো, কিন্তু ব্যাসটা কমিয়ে দিলে, 50% কমিয়ে দিলে, মানে ব্যাস যদি কমালে ব্যাসার্ধ কমে গেল, তার মানে এটা সরু হয়ে গেল, বুঝতেই পারছো। এইবারে যদি এটা 50% কমিয়ে দাও ব্যাসটা, অথচ আয়তন অপরিবর্তিত, লোহা যতটা ছিল লোহা অতটাই থাকবে, তাহলে দৈর্ঘ্য কতটা বাড়বে, তাহলে কি হবে, নিঃসন্দেহে দৈর্ঘ্যটা লম্বা হয়ে যাবে, একদম এতটা পর্যন্ত চলে আসবে, তাহলে দৈর্ঘ্যটা বাড়বে। প্রশ্ন হচ্ছে এর যে হাইট, তার থেকে এর যে হাইট, এটার ডিফারেন্সটা কি হবে। পুরো অঙ্কটা কি করা যায়, 2012 2019 পড়েছে, তাহলে তুমি দুটো কাজ করবে। এক, প্রথমে যেহেতু আর এইচ কোনো কিছু দেওয়া নেই, তাহলে তুমি আর এইচ নিজে থেকে কিছু ধরে নাও, আর কোনো একটা আয়তন আপাতত রেখে দাও বার করে, যে এর আয়তন বটে এত, এইবারে যেটা বাড়াতে বলেছে যেটা কমাতে বলেছে সেই অনুযায়ী তুমি সেটা করো, তারপর তারও আয়তন বার করো, ওই দুটো আয়তন কি হবে, আসলে সমান হবে, কারণ আয়তনে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে প্রশ্নটা শুরু করছি। প্রথমে এইটা রাশি আমি নাম দিলাম মূল, মূল তারের ব্যাস, ব্যাস ধরার দরকার নেই, ব্যাসার্ধ ধরে নিচ্ছি, বেকারি ব্যাস ধরে নিয়ে আর ঝামেলা, আর হচ্ছে 2 কর, ব্যাসার্ধ ধরি আর একক, মূল তারের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, ধরি উচ্চতা এইচ একক, তাহলে মূল তারের আয়তন কত হবে, এত মূল তারের আয়তন নিশ্চয় পাই আর স্কোয়ার এইচই হবে, যা বেরোলো তাই থাকলো ঘন একক, এ আর কি চেঞ্জ হবে, মূল তারের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে আবার ঠিক করো না তুমি, তারের কোনো কিছু দেয় না, তাহলে ব্যাসার্ধকে আর ধরলাম, উচ্চতাকে এইচ ধরলাম, এই করে তার আয়তন পাই আর স্কোয়ার এইচ। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমছে, কমা, এত দ্বিতীয় ক্ষেত্রে যদি ব্যাস 50% কমে, ব্যাসার্ধ 50% কমবে, ব্যাস 50% কমলে ব্যাসার্ধ 50% কমবে, দেখে নাও, ব্যাস 50% কমলে ব্যাসার্ধ তো 50% কমবে, কারণ মানে এতএব দ্বিতীয়টার ব্যাসার্ধ, এই যে এটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ তো আমি আর ধরেছি, এটার ব্যাসার্ধ আর, আর এর ব্যাসার্ধ ছোট আর 1 করে নাও, তাহলে এতএব এর ব্যাসার্ধ মানে দ্বিতীয়টার আর 1 কত হবে, যেটা আগের ছিল তার 50%, 50/100, 50% কমছে মানে 50% থাকছে না, 50% কমছে মানে 50% থাকছে, r/2 একক। তাহলে আরেকবার ক্লিয়ার করে নাও, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাস 50 কমছে মানে ব্যাসার্ধ 50% কমছে, তাহলে r1 কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধর নাম r1 দিলাম, তাহলে r এর 50% রইল, কমলো 50 মানে রইল 50, তাহলে r এর 50% মানে r/2 একক,
এটা দ্বিতীয় R1। এবারে দ্বিতীয়টার উচ্চতাও কিছু চেঞ্জ হবে। তাহলে ধরি এর উচ্চতা h1 একক, এর উচ্চতাটা h1 একক আমরা ধরে নিলাম। তাহলে এর আয়তন কত হবে? উপরের অংশটা মুছে নিচ্ছি, উপরে আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে অতএব দ্বিতীয় ক্ষেত্রে এর আয়তন কত হবে? অতএব তার আয়তন হবে, ফর্মুলা তো পাই আর স্কোয়ার এইচ, পাই কত? পাই আর স্কোয়ার কত? এইবার দ্বিতীয় ক্ষেত্রে আর মানে হলো, সরি এটা 1 ধরবো, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন বার করছো পাই R1 পাই আর দিয়েছি, তাহলে R1 হলো R/2, তার আবার স্কোয়ার আছে। আর এইচ কত হবে? এইচ মানে তো দ্বিতীয়টার h1, এটা তো জানো না কত বটে, ওটা তো জানি। যা বেরোলো। আচ্ছা হালকা একটু আর সলভ করে নি, পাই আর স্কোয়ার বাই 2 দুগুণে 4 h1 ঘন একক। এইবারে প্রশ্ন তোমাকে বলেছে কিন্তু যে আয়তন কিন্তু অপরিবর্তিত আছে, তার মানে আগের যে আয়তন আর এখন চেঞ্জ করে যে আয়তন এটা কিন্তু সমান। এতএব শর্তানুসারে এই আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান এই আয়তন পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু h1, এই দুটো কিন্তু সমান। পাই আর স্কোয়ার এইচ যা এখানে পাই আর স্কোয়ার h1 এখানে কিন্তু সমান। তাহলে এই দুটো যদি সলভ করো তাহলে কি কি কাটছে কি থাকছে দেখো, পায়ও গেল, আর স্কোয়ার গেল, আর এটা h1 মোটে কাটবে না, আর এই 4টা উড়ে এর সঙ্গে গুণ হয়ে 4h হয়ে যাবে, 4h সমান h1। এত সোজা করে লিখি h1 সমান 4h একক পেলে। ভেবে দেখো তুমি কি পেলে? h1 পেলে, h1টা কত? 4h। তার মানে h1 কে বটে এর উচ্চতা, আর এর উচ্চতাটা কি ধরেছিল? h। তার মানে বর্তমান উচ্চতাটা এর উচ্চতার ক গুণ হলো? 4 গুণ হলো। এইবারে আবার ভাববে এর উচ্চতা 4 গুণ হলো বর্তমান উচ্চতা, এতএব উচ্চতা বৃদ্ধি কত পেয়েছে? উচ্চতা বৃদ্ধি পায়, আগে উচ্চতা কত ছিল? h, আগে উচ্চতা h ছিল, এইবারে উচ্চতা কত হলো? 4h। তাহলে বৃদ্ধি কতটা পেল? 4h মাইনাস h সমান 3h। এত শতকরা বৃদ্ধি তারপর শতকরা বৃদ্ধি বার করার ফর্মুলা, যেটুকু বাড়লো সেটা উপরে, আসলটা নিচে, ইন্টু 100, h হয়ে গেল 3 300। এত 300% দিয়ে দিবে শেষে, শতকরা লিখলে তো পার্সেন্ট দিয়ে যাবে না, 300 ভাগ বাড়লো, এত 300% শতকরা বৃদ্ধি পেল। ঠিক আছে, চলে আসছি 9 প্রশ্ন। এটাতে অনেকের এই একটা বিষয়ে অসুবিধা অনেকে থাকে, যার জন্য আমি একটা এই বিষয়কে নিয়ে এলাম এখানে। 14 সেমি ব্যাস বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। তাহলে মনে করো একটা চোঙাকৃতি পাত্র, 14 সেমি ব্যাস বিশিষ্ট কিছু জল আছে, সাপোজ এতটা জল আছে। ওই জলে 11.2 সেমি ব্যাস বিশিষ্ট আর 10 সেমি লম্বা একটি চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হলো। এইটাতে তুমি কি করছো? একটা চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডুবিয়ে দিচ্ছ। টুকরোটা 11.2 সেমি ব্যাস, এর ব্যাসটা হচ্ছে 11.2 সেমি আর 10 সেমি লম্বা, হাইটটা হচ্ছে 10 সেমি লম্বা। ডোবানোর ফলে কি হচ্ছে? জলতল কি পরিমাণ উপরে উঠবে প্রশ্ন। তাহলে নিশ্চয়ই যখনই তুমি কিছুটা ডোবাবে তখন জলতল তো কিছুটা উপরে উঠে যাবে, মনে করো জলতল এতটা উপরে উঠে গেল, তাহলে ছিল এতটা, যখন এটা ডুবিয়ে দিলে জলতল এতটা উঠে গেল। প্রশ্ন হচ্ছে এই উচ্চতাটা কত, এটা তোমার কাছে প্রশ্ন। তাহলে কি করতে হবে ব্যাপারটা? আমরা জানি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যে যদি 1 বালতি জল নাও তুমি, তাতে একটা ইট ডুবিয়ে দাও, তাহলে সঙ্গে সঙ্গে কিছুটা জল উপচে পড়ে যাবে। কতটা জল উপচে পড়বে? ইটের আয়তন যতটা ততটা। তার মানে যে পাত্রটা তুমি ডোবাবে তার আয়তন যতটা, ঠিক ততটা জলেই তোমার উপচে পড়ে যাবে। আসলে জল কতটা উপরে উঠবে? তার মানে এই পাত্রের যতটা আয়তন হবে
এই টুকরোটা যতটা আয়তন ঠিক ততটা আয়তনের জলই আসলে উপরে উঠে যাবে। তার মানে উপরে ওঠা জলের আয়তন যা এই পাত্রের আয়তন তাই হবে। তাহলে তোমাকে দুটো কাজ করতে হবে। এক, এই পাত্রের আয়তন দেখতে হবে কতটা। 2 নম্বর, এই যে উপরে যেটা জলটা উঠছে এর আয়তন কত দেখতে হবে। সেই দুটো কি হবে, সমান হবে। ওইখান থেকে তোমার এইচটা বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রথম কাজে আসি। প্রথমে তুমি এই চোঙাকৃতি পাত্রটাতে চলে এসো। চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ রেডি করে নাও। চোঙাকৃতি পাত্রের ব্যাস হচ্ছে 14 সেমি। এত ব্যাসার্ধ 7 সেমি। কিছু জল আছে, কতটা জল আছে বলে দেয় না, অনেক সময় ঠকাবার জন্য বলেও দেয় যে হয়তো বলবে যে 12 সেমি জল আছে, কিন্তু ওটা জানবে ঠকাবার জন্য, কারণ এর যে কতটা জল আছে এই উচ্চতাটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা ধরে নেব যে এইখান থেকে এই যে জলটা উঠছে এইটার উচ্চতা এইচ, এটা মনে করব। তাহলে ভাষাটা তুমি কি লিখবে যে জলতল যতটা উপরে উঠছে তার উচ্চতা এইচ। যদি এখানে এইচ সমান লিখে দাও কিন্তু ধরিয়ে এইচ উচ্চতা, তার মানে গোটা পাত্রের উচ্চতা ধরাবে। তোমার পাত্রের উচ্চতা ধরার দরকার নেই, তোমার দরকার আছে শুধুমাত্র কতটুকু জলতল উপরে উঠছে তার উচ্চতা, শুধুমাত্র পাত্রটার এইখান থেকে এইটুকুর উচ্চতা। তাহলে উপরে ওঠা জলতলের উচ্চতা, ভাষাটা হবে উপরে ওঠা জলতলের উচ্চতা। উপরে ওঠা জলতলের উচ্চতা, ভাষা তুমি যেটা লিখবে বোঝায় যেন ওইটাই, যে পাত্রের এইচ যেন না বোঝায়। উপরে ওঠা জলতলের উচ্চতা ধরি 8 সেমি, তার মানে এইটাকে আমি এইচ ধরে নিলাম। তাহলে এতএব তার আয়তন কত হবে, এত উপরে ওঠা জলের আয়তন, তাহলে পাত্রের আয়তন ধরাবে, শুধু এইটুকুর আয়তন তুমি বার করছো। এত উপরে ওঠা জলের আয়তন, ফর্মুলা সেই পায়ার স্কোয়ার। এই টুকরোটার এতটা আয়তন বার করলেও পায়ার স্কোয়ার। আর যদি বলো তুমি এইখান থেকে এতটা আয়তন বার করবে এতটা, তো এর আয়তনটা সে পায়ার স্কোয়ার এইচই হবে। তাহলে পায়ার স্কোয়ার এইচের ফর্মুলায় যাবে, এত পায়ের জায়গায় রইল, আর হলো 7 দুটো, আর এইচ হলো এইচ, ঘন যা বেরোলো সেমি। এটা হলো উপরটা জলের আয়তন, মানে এই আয়তনটা। এইবারে তুমি টুকরোর আয়তন বার করো, টুকরোয় চলে এসো। এতএব চোঙাকৃতি টুকরোর, চোঙাকৃতি টুকরোর কি দিয়েছে দেখো, এত সেমি ব্যাস, ব্যাস দিয়েছে 11.2 সেমি। তাহলে ব্যাসার্ধ বার করে নাও, 11.2/2, আর দশমিক উঠে গেল, তাহলে মানে গোলা হয়ে গেল এত সেমি, কাটাকাটি করে দেবে। আর এইচ বলে দিয়েছে 10 সেমি। এতএব এর আয়তন বার করে দাও, ছোট আর বড় যাই হোক আয়তন তো পাই স্কোয়ার এইচ হবে, পাই 112/20 দুবার, ছোট করে দিলে ভালো ছিল কাটাকাটি করে, তোমার ইচ্ছা এইচ। এইবারে এই যে উপরে উঠেছে তার যে আয়তন জলের, আর এই যে টুকরোটার জলের আয়তন সমান, এটা ইট আর এটা উপরে ওটা জল, তার মানে এই যে আয়তনটা দেখতে পাচ্ছ আর এই যে আয়তন দেখতে পাচ্ছ সমান। অতএব শর্তানুসারে এইটা আর এইটা সমান করে দাও, পাই ইন্টু 7 এইচ, আর দিকে পাই ইন্টু যা বেরোচ্ছে সব কিছু ট্রান্সফার করো, এইচ এর মানটা পেয়ে যাবে। ওইটাই হলো জলতল কি পরিমাণ উপরে উঠবে। ঠিক আছে, এই ভিডিওটা ফার্স্ট শুট এখানে শেষ করছি। আর কি কি অসুবিধা রইল যদি সেরকম কিছু থাকে তাহলে নিশ্চয়ই সেটা জানাবে, এবং প্রয়োজনে আমরা সেটাকে সলভ করার জন্য কিছু তোমরা যদি সেরকম বলো কমেন্ট করো নিশ্চয়ই। আর যদি এটা ভালো লেগে থাকে বা কতটা ভালো লাগলো নিশ্চয়ই একটু কমেন্ট করবে, তাহলে আমারও ইন্সপিরেশনটা একটু বাড়বে। যাই হোক, থাক এতটাই আজকের মতো। থ্যাংক ইউ, গুড ডে।